এই নতুন অন্তর্বর্তী সরকার আসার পরে এবং গণঅভ্যুত্থানের পরে যে কয়েকটা কমিশন হয়েছিল তার মধ্যে যে যে যতগুলো কমিশন হয়েছে তার মধ্যে যে কটা কমিশন নিয়ে আসলে আমরা সকলেই অনেক আশাবাদী ছিলাম। তার মধ্যে অন্যতম একটা ছিল নারী সংস্কার কমিশন, এবং আমরা সকলেই তাকিয়েছিলাম সেই নারী সংস্কার কমিশনের রিপোর্টের দিকে। এবং পরবর্তীতে যখন এই কমিশনের রিপোর্ট যখন জমা দেওয়া হয় এবং তার পরবর্তীতে এটা নিয়ে যে বিদ্বেষ এবং যে ধরনের আলোচনা না করে সেটা নিয়ে যে ধরনের কাদা ছড়াছড়ি হয় এবং যে ধরনের বিদ্বেষ দেখানো হয়, সেটা নিয়ে আমরা সকলে খুবই বিস্মিত এবং সকলে খুবই ক্ষুব্ধ হয়েছিলাম। তো নারী সংস্কার কমিশনের প্রধান হিসেবে শিরিন পারভিন হক ছিলেন, নারী অধিকার কর্মী, এবং শিরিন আপাকে আমি বলবো এসে কিছু বলার জন্য। এই আলোটা না একদম চোখের উপর পড়ছে, এটা কি কিছু করা যাবে? এটা একটু স্টপ করা যায়? থ্যাংক ইউ। আমি এখানে আসতে আসতে একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে গত 2-3 দিন ধরেই লক্ষ্য করছি যে গত বছর জুলাই মাসে স্বতঃস্ফূর্তভাবে দেয়ালে যে ভাবে বিভিন্ন দাবি, বিভিন্ন মানে বিভিন্ন দাবির সাথে সাথে যেটা খুব লক্ষণীয় ছিল সেটা হলো একটা সবাইকে নিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করার একটা প্রচেষ্টা, এবং সেটারই প্রতিফলন বিভিন্ন লেখাতে আমরা দেখেছি যে একটা বিশেষ করে আমার মনে দাগ কেটেছিল, কোনো পাতা ছেঁড়া যাবে না। সেখানে সব রকম পাতা ছিল, অর্থাৎ বাংলাদেশ সব জাতিগোষ্ঠীর, বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষের, বিভিন্ন ভাষার মানুষের এবং বিভিন্ন শ্রেণীর মানুষের। তো এটা ছিল একটা বড় আকাঙ্ক্ষার প্রকাশ। আজকে 2-3 দিন ধরে আমি দেখছি সেই স্বতঃস্ফূর্ত দেয়াল লেখনী মুছে সুন্দরভাবে শিল্পকর্ম তৈরি করা হচ্ছে। এটা কি রাষ্ট্রীয়করণ না কর্পোরেটাইজেশন আমি জানি না। এই রং তুলির টাকা কে দিচ্ছে, কারা দিচ্ছে? আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় নাকি বার্জার পেইন্টস নাকি কোনো বহুজাতিক কোম্পানি, জানি না, কিন্তু জিনিসটা খুবই ডিস্টার্বিং। এটা অনেকের পছন্দ হচ্ছে, নতুন নতুন শিল্পকর্ম চকমক রং দিয়ে করা হচ্ছে, অনেকের সেটা পছন্দ হচ্ছে, কিন্তু সেই স্বতঃস্ফূর্তভাবে যে লেখাগুলো ছিল, মানে কোনো রকমে আঁকাঝুঁকা করা সুন্দর লেখনী না, কিন্তু সেটার মধ্যে প্রাণ ছিল, সেটার মধ্যে প্রতিবাদ ছিল, সেটার মধ্যে প্রতিরোধ ছিল। এখন যেগুলো হচ্ছে সেগুলো কি বলবো, মানে পানসে শিল্পকর্ম। তো এটা আমি বললাম এই জন্য যে আজকে আসার সময়ও বারবার এটা আমাকে খুব পীড়া দিচ্ছিল। জুলাইয়ের কথা বললে আমার প্রথমে যে কথাটা বলতে চাই, একটা ছবি আমার মনে খুব দাগ কেটে আছে। সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে, তখন একটা ছবি ছিল যে একটি মেয়ে টি শার্ট আর ব্লু জিন্স পরা, এবং সে আরেকটি মেয়ের হাত ধরে আছে যে পুরা হিজাব। আমার কাছে মনে হলো আমার প্রেজুডিস সেখানে কিন্তু কনফ্রন্টেড হলো। আমি অনেক কিছু শিখলাম ওই ছবিটা থেকে। অর্থাৎ এই আমাদের পরের প্রজন্ম, কারণ এরা আমাদের পরের না, শুধু আমাদের পরের প্রজন্ম, এরা অনেক কিছু অর্জন করেছে যেটা আমরা পারি নাই। আমরা অনেক কিছু বলেছি, করতে চেয়েছি, অনেক দাবিনামা, অনেক আন্দোলন করেছি, এবং 40 বছর অধিক সময় আন্দোলন করেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই প্রজন্ম অনেক কিছু অর্জন করতে পেরেছে যেটা আমরা পারি নাই, এবং সেই জন্য তাদেরকে প্রথমেই আমি অভিবাদন জানাতে চাই। তারা আমাদের উৎসাহের উৎস এবং আমাদেরকে নানাভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। যখন জুলাই মাসে প্রথম রোকেয়া হলের গেটের তালা ভেঙে রাত্রি 12টার সময় মেয়েরা বেরোলো,
সেটাতে কি ধরনের মানে একটা আহ, চারিদিকে কি ধরনের একটা এনার্জি তৈরি করলো, এবং তারপরে আমরা দেখলাম ছেলেদের হল থেকে ছেলেরা বেরোলো তারপরে। তো এই যে হাজার হাজার মেয়েরা, শুধু শিক্ষার্থী না, পরে কিন্তু মায়েরাও বেরিয়েছে, কেননা ছেলে মেয়ে বেরিয়েছে, মায়ের উৎকণ্ঠা মাকেও বের করে নিয়ে এসছে। এবং এই যে এত এত নারীরা রাস্তায় ছিল, তারপরে তারা কোথায় গেল? অদৃশ্য হয়ে গেল। এবং এই জিনিসটা খুব পীড়া দেয় যে এই না, এত এত নারীরা তখন সক্রিয়ভাবে আন্দোলন করলো, রাস্তায় নামলো, লড়াই করলো, যুদ্ধ করলো, স্লোগান দিল, এবং রাত বিরাতে। কিন্তু তারা কোথায় গেল? আমার সুযোগ হয়েছিল তাদের অনেকের সাথে কথা বলার। সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমরা একটা পরামর্শ সভায় অনেক তখনকার নারী আন্দোলন কর্মীদেরকে ডেকেছিলাম। তাদের অনেকেই বলেছে যে আমাদের তো পড়াশোনায় ফিরে যেতে হয়েছে। সেটা একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা, কিন্তু আবার অনেকে বলল আমাদেরকে তো আর জায়গা দেওয়া হয় নাই, আমাদেরকে তো আর মঞ্চে উঠতে দেওয়া হয় নাই। তো এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। আমাদের নারীদেরকে আমরা কাজে লাগাই যখন দরকার, আর যখন দরকার না তখন ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করি না। তো এই বাস্তবতার বিরুদ্ধেই কিন্তু, এই ধরনের বৈষম্যের বিরুদ্ধেই তো এই আন্দোলনটা হয়েছিল। এবং এইটাতে এই বৈষম্য বিলুপ্তিটা যে একটা দরকার, সেটা কিন্তু আমরা আমাদের কমিশনে খুব কি বলবো, খুব সিরিয়াসলি নিয়েছিলাম। এবং সিরিয়াসলি নিয়েছিলাম বলেই আমাদের যে কমিশনের প্রতিবেদন, সেটার একদম কাভার পেজে আছে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। তো আমরা এটাই ছিল আমাদের মেইন ট্যাগলাইন, যে আমরা কি করছি এটার মধ্যে। সংস্কার কমিশনের আমাদের এখানে 433টা প্রস্তাব এসছে। আর আমি জানি ডেফিনেটলি হেফাজত পুরাটা পড়েছে, অন্যরা পুরাটা পড়েছে কিনা জানি না। তো হেফাজতের আপত্তি 3টা নিয়ে, 433-এর 3টা নিয়ে আপনারা সবাই জানেন। একটা হলো, আমরা বলেছি যে আমাদের পারিবারিক আইন ধর্মভিত্তিক, এবং সেই ধর্মভিত্তিক পারিবারিক মুসলিম আইনে নারীরা, সে বোন হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, মা হোক, নারীরা পুরুষের অর্ধেক পাবে। হিন্দু পারিবারিক আইনে নারীরা কিছুই পাবে না। আমি খ্রিস্টান আইনটা সম্পর্কে অতটা জানি না, কিন্তু সেখানেও প্রচুর বৈষম্য রয়েছে। বৌদ্ধ আইনেও অনেকটা হিন্দু আইনের মতো, বৌদ্ধ আইনেও মেয়েরা কিছু পায় না। তো সেই জায়গায় আমরা বলেছি, কারণ আমরা জানি বাংলাদেশ মহিলা পরিষদ আমাদের দেশের সবচেয়ে বড় নারী সংগঠন, এবং দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করে আসছে, তারা কিন্তু বহু বছর ধরে আন্দোলন করছে একটা অভিন্ন পারিবারিক আইনের জন্য। এবং সেই অভিন্ন পারিবারিক আইনে তারা নারী পুরুষের সম অধিকারের কথা বলেছে, সম অধিকার এবং সমহিস্যা, সেটার কথা বলেছে। কিন্তু সেইটা নিয়ে তারা আগাতেই পারে নাই। কে শুনে কার কথা, কে শুনে তাদের কথা? কোন সরকারই সেটার দিকে কেউ সাড়া দেয়নি। তো আমরা বললাম যে আমরা তাহলে এই জিনিসটা যখন আমাদের প্রতিবেদনে আনবো, আমাদেরকে একটু স্ট্র্যাটেজিক হতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। তো সেই কৌশলটা আমরা অবলম্বন করলাম, বললাম যে যারা এই ধর্মভিত্তিক পারিবারিক আইনের মধ্যে অধীনে বাস করতে চায় করুক, আমরা ওইটার বিলুপ্তি চাচ্ছি না। কিন্তু আমরা চাচ্ছি যারা সেটার অধীনে বসবাস করতে চায় না, তাদের জন্য একটা সিভিল অপশন তৈরি করা হোক। সেজন্য ঐচ্ছিক শব্দটা ব্যবহার করা হয়েছে। তো ঐচ্ছিক শব্দটার গুরুত্বটা সেখানেই। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে হেফাজত বিশাল সমাবেশ করলো। আমি খুব ফ্ল্যাটার্ড, আমার ছবি নাকি 25,000 কপি ছাপানো হয়েছিল একটা ক্রস দিয়ে, আমার মুখ তার উপরে একটা ক্রস দিয়ে। তো আমি খুব এটাতে ইয়ে হলাম যে আমার ছবি সবার কাছে গেছে। যাই হোক, যেটা তারা সমালোচনা করেছে, তারা তাদের যুক্তি তুলে ধরেছে তাদের বিশ্বাসের জায়গা থেকে।
আমাদের যেদিন আমরা আমাদের প্রতিবেদন জমা দিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে, তার পরপরই একটা সংবাদ সম্মেলন হয়েছিল। তো সেখানে আমি দুটো কথা বলেছিলাম। একটা বলেছিলাম আমরা সব রকমের সমালোচনা, সব রকমের তর্ক বিতর্ককে স্বাগতম জানাই। কেন স্বাগত জানাই? কারণ আমরা মনে করি আমাদের মূল কাজটা হলো এই বিষয়গুলোকে জনপরিসরে নিয়ে আসা। কারণ এখানে অনেক কিছু আছে যেটা কোনোদিন জনপরিসরে আলোচনায় আসে নাই। তো আলোচনায় আসলে সেটা তর্ক হোক বিতর্ক হোক, মানুষের কান সওয়া হবে, এবং কান সওয়া হলে একদিন এটার বাস্তবায়ন হবে। কিন্তু যতক্ষণ এটা কান সওয়া না হবে ততক্ষণ এটা উদ্ভট থাকবে। তো এই কারণে আমরা সব রকমের তর্ককে স্বাগত জানিয়েছি, কিন্তু যেটা স্বাগত জানাই নাই বা যেটা গ্রহণযোগ্য না সেটা হলো গালিগালাজ। যেই পরিমাণ গালিগালাজ সেই সাথে আসলো, এবং আমরা লক্ষ্য করলাম এই গালিগালাজের প্রতিবাদ খুব কম লোক করলো। আমাদের যারা আমরা মনে করি আন্দোলনের সহকর্মী বা সহযোদ্ধা, তারাও অনেকে নিশ্চুপ থেকেছে, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়েও নিশ্চুপ থেকেছে। তো মানে ব্যাপারটা ঘটলো এরকম যে নারী কমিশনে এটা তাদের উপর দিয়ে যাক, আমরা এটার সাথে নাই, এরকম একটা ব্যাপার ঘটলো। আরেকটা বিষয় ছিল ওই তিনটা আপত্তিকর জায়গার মধ্যে, সেটা ছিল যে বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হোক। এবং এটার ক্ষেত্রে যে যুক্তিতর্কটা পাল্টা তর্কটা আসলো সেটা হলো বৈবাহিক সম্পর্কে আবার ধর্ষণ কি করে হয়? বিয়ে করে ফেললে সে তো আমার, তার মন আমার, তার দেহ আমার, তার সবকিছুই তো আমার, সে তো আমার সম্পত্তি। তারপর সেখানে আবার সম্মতির কি আছে? এবং সেইটাই যেটাকে আমি বলি স্বামিত্ব, স্বামিত্বের আবার মানে পুনঃপ্রতিষ্ঠা জোরে সোরে করা হলো ওই যুক্তিতর্কের মাধ্যমে। আর তৃতীয় যেটা ছিল সেটা ছিল যৌনকর্মীদের শ্রম আইনের অধীনে স্বীকৃতি দেওয়া হোক। এবং এই জিনিসটা এসছে কিন্তু আমরা যে 10 জন কমিশনে ছিলাম না 11 জন, আমরা যে বসে বসে এগুলো বানিয়েছি সব তা না, আমরা প্রচুর পরামর্শ সভা করেছি, প্রচুর মানুষের সাথে, বিভিন্ন শ্রেণীর নারীদের সাথে, বিভিন্ন পেশার নারীদের সাথে, বিভিন্ন ভাষী নারীদের সাথে, বিভিন্ন এলাকার নারীদের সাথে, আদিবাসী নারীদের সাথে, এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় নারীদের সাথে। এবং আমাদের কে যেন বললো প্রতিবেদন সব ইংরেজিতে, এটা বাংলায়। এবং যেটা আমরা করেছিলাম সেটা হলো যে যৌনকর্মীরা আমাদেরকে বলেছিল যে এই আইনের অধীনে স্বীকৃতি পেলে আমি হাসপাতালে যেতে পারবো চিকিৎসার জন্য, আমি আদালতে যেতে পারবো কোনো মামলা করার জন্য, আর সবচেয়ে বড় কথা আমার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে। আপনাদের ছেলেমেয়েরা যেরকম স্কুলে যায়, আমাদেরও অধিকার আছে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো। কারণ আমরা এই দেশের নাগরিক, আমরাও গতর খেটে খাই, এবং আমরা কার কাছে ভিক্ষা চেয়ে করি না। তো এই কথার ভিত্তিতেই কিন্তু ওই সুপারিশটা এসেছিল। যাক, যেটা বলতে চাই সেটা হলো আমরা 50 বছরে বা তার ততোধিক যা পারি নাই এই বাচ্চা ছেলে মেয়েরা করে দেখিয়েছে, তারা পেরেছে, এবং তাদেরকে সবসময় আমি স্যালুট জানাই। এবং আমার কষ্ট লাগে যখন আমাদের প্রতিবেদন নিয়ে আমরা তাদের অনেকের সাথে কথা বলতে গেলাম, আমি অবাক হলাম যে ওই আমি বলছি না, তারা তো আমার প্রজন্মের পরের প্রজন্ম, তো আমরা তো আশা করি তারা আমাদের চেয়েও এগিয়ে থাকবে চিন্তাধারায়। আমি অবাক হলাম যখন দেখলাম তারা কতটা রক্ষণশীল, এবং এটাতে আমি অবাক হয়েছি এবং কিছুটা মর্মাহত হয়েছি। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কি উল্টো পথে হাঁটছি? কিছু একটা পড়েছে, ও একটা মানুষ পড়ে গেছে। তুলেছে? আচ্ছা,
যাই হোক, আম, এই যে আন্দোলনের পরে নারীরা অদৃশ্য হয়ে গেল, এই ব্যাপারটা নিয়ে অনেক নারী সংগঠকরা কিন্তু উদ্যোগ নিয়ে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করেছিল। আমার আমার সৌভাগ্য হয়েছিল সেসব আলোচনায় যাওয়ার, এবং তারাও একইভাবে, মানে এটা যে তাদের জন্য পীড়াদায়ক এবং তারাও মর্মাহত সেটার প্রকাশ সেখানে পেয়েছে, কিন্তু এটার কোনো পরিবর্তন কিন্তু সেইভাবে হয় নাই। এই যে নতুন দলটির প্রকাশ পেল, জাতীয় নাগরিক পার্টি, তাদেরও যেদিন প্রকাশ পেল তাদের মঞ্চে নারীরা ছিল না। আমি নাহিদকে ফোন করে বললাম খুব খারাপ দেখাচ্ছে, তখন দুইজন এসে বসলো। যাই হোক, ও একজন বিদেশ থেকে এসছেন, ওনাকে দেখা যায় সবসময়। আরেকটা কি যেন বলতে চেয়েছিলাম আমি, মানে মোট কথা হলো আমি আশা করব যে এই তরুণীরা তাদের জায়গাটা ছেড়ে দিবে না। এই জায়গাটা লড়াই করে নিয়েছিল, তারা আপাতত বিভিন্ন কারণে সেখান থেকে সরে গেছে। আমি আশা করব তারা ফিরে এসে তাদের সেই জায়গাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করবে তাদের হিসেবে। অর্থাৎ আমাদের যে অনেক দিনের আন্দোলন, পাবলিক স্পেসে নারীকে যেন নিরাপদে মুক্তভাবে চলতে পারে, সেই জিনিসটা তারা যেন প্রতিষ্ঠা করতে পারে। আমরা পারি নাই, সেটা আমি আশা করব তারা করবে। ধন্যবাদ।